তৃতীয় দৃশ্য। সময় 1757 সাল 23 জুন। স্থান পলাশীর যুদ্ধক্ষেত্র। চরিত্রবৃন্দ। মঞ্চে প্রবেশের পর্যায় অনুসারে সিরাজ, প্রহরী, সৈনিক, দ্বিতীয় সৈনিক, তৃতীয় সৈনিক, সাফ্রে, মোহনলাল, রাইসুল জুহালা, ক্লাইভ, রাজবল্লভ, মীর জাফর, ইংরেজ সৈনিকগণ। গোলাগুলির শব্দ, যুদ্ধ, কোলাহল। সিরাজ নিজের তাঁবুতে অস্থিরভাবে পায়চারি করছেন। সৈনিকের প্রবেশ। সিরাজ উৎকণ্ঠিত। কী খবর সৈনিক? সৈনিক। যুদ্ধের প্রথম মহড়ায় কোম্পানির ফৌজ পিছু হটে গিয়ে লক্ষ্যভাগে আশ্রয় নিয়েছে। সিপাহসালার সেনাপতি রায়দুর্লভ এবং ইয়ার লুৎফ খাঁর সৈন্য যুদ্ধে যোগ দেয়নি। সিরাজ। মীর মর্দান, মোহনলাল। সৈনিক। ওরা শত্রুদের পিছু হটিয়ে লক্ষ্যভাগের দিকে এগিয়ে যাচ্ছেন। সিরাজ। আচ্ছা, যাও। সৈনিকের প্রস্থান। কোলাহল প্রবল হয়ে উঠল। দ্বিতীয় সৈনিকের প্রবেশ। দ্বিতীয় সৈনিক। দুঃসংবাদ জাহাপনা, সেনাপতি নৌবে সিং হাজারি ঘায়েল হয়েছেন। সিরাজ কঠোর স্বরে। যাও। প্রস্থান। একটু পরে তৃতীয় সৈনিকের প্রবেশ। তৃতীয় সৈনিক। কিছুক্ষণ আগে যে বৃষ্টি হলো তাতে ভিজে আমাদের বারুদ অকেজো হয়েছে জাহাপনা। সিরাজ ভীত স্বরে। বারুদ ভিজে গেছে? তৃতীয় সৈনিক। সেনাপতি মীর মর্দান তাই কামানের অপেক্ষা না করে হাতাহাতি লড়বার জন্যে দ্রুত এগিয়ে যাচ্ছেন। সিরাজ। আর কোম্পানির ফৌজ যখন কামান ছুড়বে? তৃতীয় সৈনিক। শত্রুদের সময় দিতে চান না বলেই সেনাপতি মীর মর্দান শুধু তলোয়ার নিয়েই সামনে এগোচ্ছেন। দ্রুত প্রথম সৈনিকের প্রবেশ। প্রথম সৈনিক। সেনাপতি বদ্রি আলী খাঁ নিহত জাহাপনা, যুদ্ধের অবস্থা খারাপ। সিরাজ। না, যুদ্ধের অবস্থা খারাপ হয় না বদ্রি আলী ঘায়েল হলে। মীর মর্দান, মোহনলাল আছে, কোনো ভয় নেই, যাও। প্রথম ও তৃতীয় সৈনিকের প্রস্থান। হঠাৎ যুদ্ধ, কোলাহল কেমন যেন আর্তচিৎকারে পরিণত হলো। সিরাজ। কি হলো? টুলের ওপর দাঁড়িয়ে দূরবীন দিয়ে যুদ্ধক্ষেত্রের অবস্থা দেখবার চেষ্টা। ফরাসি সেনাপতি সাফরের প্রবেশ। সিরাজ। দ্রুত এগিয়ে এসো। কি খবর সাফরে? আমাদের পরাজয় হয়েছে? সাফরে কুর্নিশ করে। এখনও হয়নি ইয়োর এক্সেলেন্সি, কিন্তু যুদ্ধের অবস্থা খারাপ হয়ে উঠেছে। সিরাজ। শক্তিমান বীর সেনাপতি, তোমরা থাকতে যুদ্ধে হার হবে কেন? যাও, যুদ্ধে যাও সাফরে, জয় লাভ করো। সাফরে। আমি তো ফ্রান্সের শত্রুদের বিরুদ্ধে লড়ছি জাহাপনা, দরকার হলে যুদ্ধক্ষেত্রে আমি প্রাণ দেব। কিন্তু আপনার বিরাট সেনাবাহিনী চুপ করে দাঁড়িয়ে আছে, স্ট্যান্ডিং লাইক ফিলার্স। সিরাজ। মীর জাফর রায়দুর্লভকে বাদ দিয়েও তোমরা লড়াইয়ে জিতবে, আমি জানি তোমরা জিতবেই। সাফরে। আমাদের গোলার আঘাতে কোম্পানির ফৌজ কিছু পিছু হটে লক্ষ্যভাগে আশ্রয় নিচ্ছিল। এমন সময় এলো বৃষ্টি। হঠাৎ জাফর আলী খান আদেশ দিলেন এখন যুদ্ধ হবে না। মোহনলাল যুদ্ধ বন্ধ করতে চাইলেন না, কিন্তু সিপাহসালারের আদেশ পেয়ে টায়ার্ড সোলজার্স যুদ্ধ বন্ধ করে শিবিরে ফিরতে লাগলো। সুযোগ পেয়ে সঙ্গে সঙ্গে কিলপ্যাট্রিক আমাদের আক্রমণ করেছে। মীর মর্দান তাদের বাধা দিচ্ছেন, কিন্তু বৃষ্টিতে ভিজে বারুদ অকেজো হয়ে গেছে। তাকে এগোতে হচ্ছে কামান ছাড়া, অ্যান্ড দ্যাট ইজ ডেঞ্জারাস। দ্বিতীয় সৈনিকের প্রবেশ। কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। সিরাজ। কী সংবাদ? কিছু বলবার চেষ্টা করেও পারল না। সিরাজ অধৈর্য হয়ে কাছে এসে প্রহরীকে ঝাঁকুনি দিয়ে। কি খবর? বলো, কি খবর? দ্বিতীয় সৈনিক। সেনাপতি মীর মর্দানের পতন হয়েছে জাহাপনা। সাফরে। হোয়াট? মীর মর্দান কিল্ড? সিরাজ যেন আচ্ছন্ন। মীর মর্দান শহীদ হয়েছেন? সাফরে। দ্য ব্রেভেস্ট সোলজার ইজ ডেড। আমি যাই ইয়োর এক্সেলেন্সি, আপনাকে কথা দিয়ে যাচ্ছি ফরাসিরা প্রাণপণে লড়বে। প্রস্থান। সিরাজ। ঠিক বলেছ সাফরে, শ্রেষ্ঠ বাঙালি বীর যুদ্ধে শহীদ হয়েছে। এখন তাহলে কি করতে হবে? সাফরে। মোহনলাল। দ্বিতীয় সৈনিক। সেনাপতি মোহনলালকে খবর দিতে হবে জাহাপনা। সিরাজ। মোহনলাল? না, নৌবে সিং, বদ্রি আলী, মীর মর্দান সবাই নিহত। এখন কি করতে হবে?
পায়চারি করতে করতে হঠাৎ, হ্যাঁ, আলীবর্দীর সঙ্গে যুদ্ধ থেকে যুদ্ধেই আমিই তো ঘুরেছি। বাংলার সেনাবাহিনীর শ্রেষ্ঠ বীর সৈনিক সে তো আমি। যুদ্ধক্ষেত্রে আমি উপস্থিত নেই বলেই পরাজয় গুটি গুটি এগিয়ে আসছে। সৈনিককে উদ্দেশ্য করে, আমার হাতিয়ার নিয়ে এসো, আমি যুদ্ধে যাব। আমার এতদিনের ভুল সংশোধন করার এই শেষ সুযোগ আমাকে নিতে হবে। মোহনলালের প্রবেশ। মোহনলাল, না জাহাপনা। সৈনিক বেরিয়ে গেল। সিরাজ, মোহনলাল। মোহনলাল, পলাশিতে যুদ্ধ শেষ হয়েছে জাহাপনা, এখন আর আত্মাভিমানের সময় নেই, আপনাকে অবিলম্বে রাজধানীতে ফিরে যেতে হবে। সিরাজ, মীর জাফরের কাছে একবার কৈফিয়ত চাইব না? মোহনলাল, মীর জাফর ক্লাইভের সঙ্গে যোগ দিল বলে আর একটি মুহূর্ত নষ্ট করবেন না জাহাপনা। মুর্শিদাবাদে ফিরে গিয়ে আপনাকে নতুন করে আত্মরক্ষার প্রস্তুতি নিতে হবে। সিরাজ, আমি একাই ফিরে যাব? মোহনলাল, আমার শেষ যুদ্ধ পলাশিতেই, আমি যাই জাহাপনা। সাফরে আর আমার যুদ্ধ এখনও শেষ হয়নি। নতজানু হয়ে নবাবের পদস্পর্শ করল, তারপর দ্বিতীয় কথা না বলে বেরিয়ে গেল। সিরাজ আত্মগতভাবে, যাও মোহনলাল, আর দেখা হবে না, আর কেউ রইল না, শুধু আমিই রইলাম, নতুন করে প্রস্তুতি নিতে হবে। মোহনলাল বলে গেল। দ্বিতীয় সৈনিকের প্রবেশ। সৈনিক, দেহরক্ষী অশ্বারোহীরা প্রস্তুত জাহাবনা, আপনার হাতিও তৈরি। সিরাজ, চলো। যেতে যেতে কী যেন মনে করে দাঁড়ালেন। সিরাজ, কে আছে এখানে? জৈনিক প্রহরীর প্রবেশ। সিরাজ, সেনাপতি মোহনলালকে খবর পাঠাও, কয়েকজন ঘোড়সওয়ারের হেফাজতে মীর মর্দানের লাশ যেন এক্ষুনি মুর্শিদাবাদে পাঠানো হয়। উপযুক্ত মর্যাদায় মীর মর্দানের লাশ দাফন করতে হবে। বেরিয়ে গেলেন। প্রায় সঙ্গে সঙ্গে দুজন প্রহরী নবাব শিবিরের জিনিসপত্র গোছাতে লাগল। রাইসুল জুহালার প্রবেশ। রাইস, জাহাপনা তাহলে চলে গেছেন? রক্ষা? প্রহরী, আমরা সবাই চলে যাচ্ছি। রাইস, তার বোধহয় সময় হবে না, মীর জাফর ক্লাইভের দলবল এসে পড়ল বলে। বাইরে তুমুল কোলাহল। প্রহরী, তাহলে আর দেরি নয়, চলো সরে পড়া যাক। বেরিয়ে যাবার উদ্যোগ করতেই সশস্ত্র সৈন্যদের হাতে তার বন্দী হলো। সৈন্যদের সঙ্গে সঙ্গে এলো ক্লাইভ, মীর জাফর, রাজবল্লভ, রায়দুর্লভ। ক্লাইভ, হি হ্যাজ ফ্লেড অ্যাওয়ে, আগেই পালিয়েছে। বন্দীদের কাছে এসে, কোথায় গেছে নবাব? বন্দীরা নিরুত্তর। ক্লাইভ, রাইসুল জুহালাকে বুটের লাথি মারল। কোথায় গেছে নবাব? সে কুইকলি ইফ ইউ ওয়ান্ট টু লিভ, বাঁচতে হলে জলদি করে বলো। রাইস হেসে ওঠে মীর জাফরকে দেখিয়ে, ইনি বুঝি বাংলার সিপাহসালার? যুদ্ধে বাংলাদেশের জয় হয়েছে তো হুজুর। রাজবল্লভ, যেন চেনা চেনা মনে হচ্ছে লোকটাকে। ক্লাইভ, নো টাইম ফর ফান, কাম অন, সে ওয়্যার ইজ সিরাজ। আবার লাথি মারল। রাইস, নবাব সিরাজ উদ্দৌলা এখনও জীবিত, এর বেশি আর কিছু জানি নে। রাজবল্লভ, চিনেছি, এ তো সেই রাইসুল জুহালা। ক্লাইভ, হি মাস্ট বি আ স্পাই। টান মেরে পরচুলা খুলে ফেলল। মীর জাফর, নারায়ণ সিং, সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর। ক্লাইভ, গুলি করো ওকে, হিয়ার অ্যান্ড নাও। দুজন গোরা সৈন্য নবাবের পরিত্যক্ত আসনের সঙ্গে পিঠমোড়া করে নারায়ণ সিংকে বাঁধতে লাগল। ক্লাইভ মীর জাফরকে, এখনই মুর্শিদাবাদের দিকে মার্চ করুন, বিশ্রাম করা চলবে না। সিরাজউদ্দৌলা যেন শক্তি সঞ্চয়ের সময় না পায়। ক্লাইভ কথা বলছে, পিছনে গোরা সৈন্য দুজন নারায়ণ সিংকে গুলি করল। মীর জাফর, রাজবল্লভ, রায়দুর্লভ নিদারুণ শঙ্কিত। ক্লাইভ অবিচল গুলিবিদ্ধ নারায়ণ সিংয়ের দিকে তাকিয়ে সহজ কণ্ঠে বলল, ক্লাইভ, গুপ্তচরকে এইভাবেই সাজা দিতে হয়। নারায়ণ মৃত্যু স্মৃত কণ্ঠে, এই দেশে থেকে এই দেশকে ভালোবেসেছি, গুপ্তচরের কাজ করেছি দেশের স্বাধীনতার খাতিরে। সে কি বেইমানির চেয়ে খারাপ, মুনাফেকির চেয়ে খারাপ? ঝিমিয়ে যেতে লাগলো হঠাৎ একটু সতেজ হয়ে। তবু ভয় নেই, সিরাজউদ্দৌলা বেঁচে আছে। ক্লাইভ গোরা সৈন্য দুটিকে, হাউ ডু ইউ কিল ইডিয়টস? যখন মারবে শুট স্ট্রেট ইনটু হার্ট, এমন করে মারবে যেন সঙ্গে সঙ্গে মরে। পিস্তল বার করল।
নারায়ণ, ভগবান সিরাজউদ্দৌলাকে রক্ষা। ক্লাইভ নিজে গুলি করার সঙ্গে সঙ্গে নারায়ণ সিংয়ের মৃত্যু হলো। দৃশ্যান্তর। চতুর্থ দৃশ্য। সময় 1757 সাল, 25শে জুন। স্থান মুর্শিদাবাদ নবাব দরবার। চরিত্রবৃন্দ: মঞ্চে প্রবেশের পর্যায় অনুসারে সিরাজ জনৈক ব্যক্তি, সৈনিক, অপর সৈনিক, বার্তাবাহক, দ্বিতীয় বার্তাবাহক, জনতা ও লুৎফা। দরবারে গণ্যমান্য লোকের সংখ্যা কম, বিভিন্ন শ্রেণীর সাধারণ মানুষের সংখ্যাই বেশি। স্তিমিত আলোয় সিরাজ বক্তৃতা করছেন। ধীরে ধীরে আলো উজ্জ্বল হবে। সিরাজ: পলাশির যুদ্ধে পরাজিত হয়ে আমাকে পালিয়ে আসতে হয়েছে। সে কথা গোপন করে এখন আর কোনো লাভ নেই। কিন্তু ব্যক্তি: প্রাণের ভয়ে কে না পালায় হুজুর। সিরাজ: আপনাদের কি তাই বিশ্বাস যে প্রাণের ভয়ে আমি পালিয়ে এসেছি? জনতা নীরব। সিরাজ: না, প্রাণের ভয়ে আমি পালাইনি। সেনাপতিদের পরামর্শে, যুদ্ধের বিধি অনুসারেই আমি হাল ছেড়ে দিয়ে বিজয়ী শত্রুর কাছে আত্মসমর্পণ করিনি। ফিরে এসেছি রাজধানীতে স্বাধীনতা বজায় রাখবার শেষ চেষ্টা করব বলে। ব্যক্তি: কিন্তু রাজধানী খালি করে তো সবাই পালাচ্ছে জাহাপনা। সিরাজ: আমি অনুরোধ করছি কেউ যেন তা না করেন। এখনও আশা আছে। এখনও আমরা একত্রে রুখে দাঁড়াতে পারলে শত্রু মুর্শিদাবাদে ঢুকতে পারবে না। ব্যক্তি: তা কি করে হবে হুজুর? অত বড় সেনাবাহিনী যখন ছারখার হয়ে গেল। সিরাজ: তারা যুদ্ধ করেনি, তারা দেশবাসীর সঙ্গে, দেশের মাটির সঙ্গে প্রতারণা করেছে। কিন্তু যারা নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থ বড় করে দেখতে শিখেছিল, মুষ্টিমেয় সেই কজনই শুধু যুদ্ধ করে প্রাণ দিয়ে গেছে। সেই প্রাণদান আমরা ব্যর্থ হতে দেব না। ব্যক্তি: পরাজয়ের খবর বাতাসের বেগে সর্বত্র ছড়িয়ে পড়েছে জাহাপনা। ঘরে ঘরে কান্নার রোল উঠেছে। বিজয়ী সৈন্যের অত্যাচার এবং লুটোতরাজের ভয়ে নগরের অধিকাংশ লোকজন তাদের দামি জিনিসপত্রগুলো সঙ্গে নিয়ে যে কোনো দিকে পালিয়ে যাচ্ছে। সিরাজ: আপনারা ওদের বাধা দিন, ওদের অভয় দিন। শত্রু সৈন্যদের হাতে পড়বার আগেই সাধারণ চোর ডাকাত ওদের সর্বস্ব কেড়ে নেবে। ব্যক্তি: কেউ শোনে না হুজুর, সবাই প্রাণের ভয়ে পালাচ্ছে। সিরাজ: কোথায় পালাবে? পেছন থেকে আক্রমণ করবার সুযোগ দিলে মৃত্যুর হাত থেকে পালানো যায় না। আপনারা কেউ অধৈর্য হবেন না। সবাইকে শক্ত হয়ে দাঁড়াতে বলুন। এই আমাদের শেষ সুযোগ। এই কথা বারবার করে বলছি। ক্লাইভের হাতে রাজধানীর পতন হলে এই দেশের স্বাধীনতা চিরকালের মতো লুপ্ত হয়ে যাবে। ব্যক্তি: জাহাপনা, কোথায় বা পাওয়া যাবে তত বেশি সৈন্য, আর কোথায় বা তার ব্যয় ব্যবস্থা? সিরাজ: 2-1 দিনের ভেতরেই বিভিন্ন জমিদারের কাছ থেকে যথেষ্ট সৈন্য সাহায্য আসবে। অর্থের অভাব নেই। সেনাবাহিনীর খরচের জন্যে রাজকোষ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আপনারা বলুন কার কি প্রয়োজন? সৈনিক: ইয়ার লুৎফ খাঁর সৈন্যদলে রোজ বেতনে আমি জমাদারের কাজ করি জাহাপনা। আমার অধীনে 200 সিপাই। আমরা হুজুরের জন্যে প্রাণপণে লড়তে প্রস্তুত। সিরাজ: বেশ, খাজাঞ্চির কাছ থেকে টাকা নিয়ে যান। আপনার সিপাইদের তৈরি হতে আদেশ দিন। মুর্শিদাবাদে এই মুহূর্তে অন্তত 10,000 সৈন্য সংগ্রহ হবে। জমিদারের কাছ থেকে সাহায্য আসবার আগে এই বাহিনী নিয়েই আমরা শত্রুর মোকাবিলা করতে পারব। অপর সৈনিক: আমি রাজা রাজবল্লভের অশ্বারোহী বাহিনীতে ঠিকাহারে কাজ করি। আমার মতো এমন আরও শতাধিক লোক রাজবল্লভের বাহিনীতে কাজ করে। জাহাপনার হুকুম হলে আমরা একটা ফৌজ অল্প সময়ের ভেতরে খাড়া করতে পারি। সিরাজ: এখনই চলে যান। খাজাঞ্চির কাছ থেকে টাকা নিয়ে নিন যত দরকার। বার্তাবাহকের প্রবেশ। বার্তাবাহক: শহরে আরও বিশৃঙ্খলা দেখা দিয়েছে জাহাপনা। মোহাম্মদ ইরিজ খাঁ সাহেব এই মাত্র সপরিবারে শহর ছেড়ে চলে গেলেন। সিরাজ: বিস্ময়ে বিমূঢ়। ইরিজ খাঁ পালিয়ে গেলেন? সিরাজউদ্দৌলার শ্বশুর ইরিজ খাঁ? বার্তাবাহক: জাহাপনা। সিরাজ: আশ্চর্য! এই কিছুক্ষণ আগে তিনি আমার কাছ থেকে অজস্র টাকা নিয়ে গেলেন সেনাবাহিনী সংগঠনের জন্য। ব্যক্তি: তাহলে আর আশা কোথায়? সিরাজ: তাহলেও আশা আছে। দ্বিতীয় বার্তাবাহকের প্রবেশ। দ্বিতীয় বার্তা।
জাহাপনার কাছ থেকে সৈন্য সংগ্রহের জন্য যারা টাকা নিয়েছে তাদের অনেকেই নিজেদের লোকজন নিয়ে শহর থেকে পালিয়ে যাচ্ছে। সিরাজ, তাহলেও আশা, ভীরু প্রতারকের দল চিরকালই পালায়, কিন্তু তাতে বীরের মনোবল ক্ষুণ্ণ হয় না। এমনি করে পালাতে পারতেন মীর মর্দান, মোহনলাল, বদ্রি আলী, নওবে সিং। তার বদলে তারা পেতেন শত্রুর অনুগ্রহ, প্রভূত সম্পদ এবং সম্মান, কিন্তু তা তারা করেননি। দেশের স্বাধীনতার জন্য, দেশবাসীর মর্যাদার জন্য তারা জীবন দিয়ে গেছেন। স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি। এই আদর্শ যেন লাঞ্ছিত না হয়, দেশপ্রেমিকের রক্ত যেন আবর্জনার স্তূপে চাপা না পড়ে। জনতা নীরব। সিরাজের অস্থির পদচারণা। সিরাজ, সমস্ত দুর্বলতা ঝেড়ে ফেলে আপনারা ভেবে দেখুন, কে বেশি শক্তিমান? একদিকে দেশের সমস্ত সাধারণ মানুষ, অন্যদিকে মুষ্টিমেয় কয়েকজন বিদ্রোহী। তাদের হাতে অস্ত্র আছে, আর আছে ছলনা এবং স্বার্থ। অস্ত্র আমাদেরও আছে, কিন্তু তার চেয়ে যা বড়, সবচেয়ে যা বড় আমাদের আছে, সেই দেশপ্রেম এবং স্বাধীনতা রক্ষার সংকল্প। এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব। ব্যক্তি, সাধারণ মানুষ তো যুদ্ধ কৌশল জানে না হুজুর। সিরাজ, তবু তাদের সংঘবদ্ধ হতে হবে। হাজার হাজার মানুষ একযোগে রুখে দাঁড়াতে পারলে কৌশলের প্রয়োজন হবে না। বিক্রম দিয়েই আমরা শত্রুকে হতবল করতে পারবো। তা না হলে ভবিষ্যতে বছরের পর বছর দেশের সাধারণ মানুষ দেশদ্রোহী এবং বিদেশি দস্যুর হাতে যেভাবে উৎপীড়িত হবে তা অনুমান করাও কষ্টকর। আপনারা ভেবে দেখুন, কেন এই যুদ্ধ? মুসলমান মীরজাফর, ব্রাহ্মণ রাজ বল্লভ, কায়স্থ রায় দুর্লভ, জৈন মহাতাব চাঁদ শেঠ, শিখ উমিচাঁদ, ফিরিঙ্গি খ্রিস্টান ওয়াটস ক্লাইভ আজ একজোট হয়েছে কিসের জন্যে? সিরাজউদ্দৌলাকে ধ্বংস করবার প্রয়োজন তাদের কেন এত বেশি? তারা চায় মসনদের অধিকার, কারণ তা না হলে তাদের ব্যক্তিগত স্বার্থ রক্ষা হয় না। দেশের উপরে অবাধ লুটোথ রাজের একচেটিয়া অধিকার তারা পেতে পারে না সিরাজউদ্দৌলার বর্তমান থাকতে। একবার সে সুযোগ পেলে তাদের আসল চেহারা আপনারা দেখতে পাবেন। বাংলার ঘরে ঘরে হাহাকারে বন্যা বইয়ে দেবে মীর জাফর ক্লাইভের লুণ্ঠন অত্যাচার, কিন্তু তখন আর কোনো উপায় থাকবে না। তাই সময় থাকতে একযোগে মাথা তুলে দাঁড়ান, আপনারা অবশ্যই জয়লাভ করবেন। ব্যক্তি, কিন্তু জাহাপনা, সৈন্য পরিচালনার যোগ্য সেনাপতিও তো আমাদের নেই। সিরাজ, আছে। সেনাপতি মোহনলাল বন্দী হননি, তিনি অবিলম্বে আমাদের সঙ্গে যোগ দেবেন। তাছাড়া আমি আছি। মরহুম আলীবর্দীর আমল থেকে এ পর্যন্ত কোনো যুদ্ধে আমি শরিক হইনি। পরাজিত হয়েছি একমাত্র পলাশীতে, কারণ সেখানে যুদ্ধ হয়নি, হয়েছে যুদ্ধের অভিনয়। আবার যুদ্ধ হবে, আর সৈন্য পরিচালনা করব আমি নিজে। আমাদের সঙ্গে যোগ দেবেন বিহার থেকে রামনারায়ণ, পাটনা থেকে ফরাসি বীর মুশিয়ে ল। বার্তাবাহকের প্রবেশ। বার্তা। সেনাপতি মোহনলাল বন্দী হয়েছেন জাহাপনা। সিরাজ, কিছুটা হতাশ। মোহনলাল বন্দী হয়েছে? জনতা, তাহলে আর কোনো আশা নেই, কোনো আশা নেই। জনতা দরবার কক্ষ ত্যাগ করতে লাগলো। সিরাজ, মোহনলাল বন্দী? কতকটা যেন আত্মসংবরণ করে। তাহলেও কোনো ভয় নেই, আপনারা হাল ছেড়ে দেবেন না। সিরাজ হাত তুলে পলায়নপর জনতাকে আশ্বাস দেবার চেষ্টা করতে লাগলেন। জনতা তাতে কান্না দিয়ে পালাতেই লাগলো। সিরাজ, আমার পাশে এসে দাঁড়ান, আমরা শত্রুকে অবশ্যই রুখব। সবাই বেরিয়ে গেল। অবসন্ন সিরাজ আসনে বসে পড়লেন, দুই হাতে মুখ ঢাকলেন। ধীরে ধীরে সন্ধ্যার আধার ঘনিয়ে এলো। লুৎফার প্রবেশ। মাথায় হাত রেখে ডাকলেন, লুৎফা। নবাব। সিরাজ চমকে ওঠে, লুৎফা, তুমি এই প্রকাশ্যে দরবারে কেন লুৎফা? লুৎফা, অন্ধকারের ফাঁকা দরবারে বসে থেকে কোনো লাভ নেই নবাব। সিরাজ রুদ্ধ কণ্ঠে, কেউ নেই, কেউ আমার সঙ্গে দাঁড়ালো না লুৎফা, দরবার ফাঁকা হয়ে গেল। লুৎফা কাঁধে হাত রেখে, তবু ভেঙে পড়া চলবে না জাহাপনা। এখান থেকে যখন হলো না, তখন যেখানে আপনার বন্ধুরা আছেন সেখান থেকেই বিদ্রোহীদের শাস্তি দেওয়ার আয়োজন করতে হবে। সিরাজ, যেখানে আমার বন্ধুরা আছেন? হ্যাঁ, আপাতত পাটনায় যেতে পারলে একটা কিছু করা যাবে। লুৎফা, তাহলে আর বিলম্ব নয় জাহাপনা, এখনই প্রাসাদ ত্যাগ করা দরকার। সিরাজ,
হ্যাঁ, তাই যাই। লুৎফা: আমি তার আয়োজন করে ফেলেছি। সিরাজ: কি আর আয়োজন লুৎফা? 2-3 জন বিশ্বাসী খাদেম সঙ্গে থাকলেই যথেষ্ট। তোমরা প্রাসাদেই থাকো, আবার যদি ফিরি দেখা হবে। লুৎফা: না, আমি যাব আপনার সঙ্গে। সিরাজ: মানুষের দৃষ্টি থেকে চোরের মতো পালিয়ে পালিয়ে আমাকে পথ চলতে হবে, সে কষ্ট তুমি সইতে পারবে না লুৎফা। লুৎফা: পারবো, আমাকে পারতেই হবে। বাংলার নবাব যখন পরের সাহায্যের আশায় লালায়িত, তখন আমার কিসের অহংকার? মৃত্যু যখন আমার স্বামীকে কুকুরের মতো তাড়া করে ফিরছে, তখন আমার কিসের কষ্ট? আমি যাব আপনার সঙ্গে। কান্নায় ভেঙে পড়লেন। সিরাজ তাকে দুহাতে গ্রহণ করলেন। দৃশ্যান্তর: চতুর্থ অঙ্ক, প্রথম দৃশ্য। 1757 সাল, 29শে জুন। সময়, স্থান মীর জাফরের দরবার। চরিত্রবৃন্দ: মঞ্চে প্রবেশের পর্যায় অনুসারে রাজবল্লভ, জগৎ শেঠ, নকিব, মীর জাফর, ক্লাইভ, ওয়াটস, কিলপ্যাট্রিক, উমিচাঁদ, প্রহরী, মিরন, মোহাম্মদী বেগ। রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুর্লভ সহ অন্যান্য আমির ওমরাহরা দরবারে আসেন। দরবার কক্ষ এমন আনন্দ কোলাহলে মুখর যে সেটাকে রাজদরবারের পরিবর্তে নাচ গানের মজলিস বলেও ভেবে নেওয়া যেতে পারে। রাজবল্লভ: কই, আসর জুড়িয়ে গেল যে। নতুন নবাব সাহেবের দরবারে আসতে এত দেরি হচ্ছে কেন? জগৎ শেঠ: ঢাল তলোয়ার ছেড়ে নবাবী লেবাস নিচ্ছেন খাঁ সাহেব, একটু দেরি তো হবেই। তাছাড়া চুলের নতুন খেজাব, চোখে সুরমা, দাড়িতে আতর, এসব তাড়াহুড়ার কাজ নয়। রাজবল্লভ: দর্জি নতুন পোশাকটা নিয়ে ঠিক সময়ে পৌঁছেছে কিনা কে জানে। জগৎ শেঠ: না না, সে ভাবনা নেই। নবাব আলীবর্দী ইন্তেকাল করার আগের দিন থেকেই পোশাকটি তৈরি। আমি ভাবছি সিংহাসনে বসবার আগেই খাঁ সাহেব সিরাজ উদ্দৌলার হারেমে ঢুকে পড়লেন কিনা। রাজবল্লভ: তবেই হয়েছে। বেশুমার হুর গেলমানদের বিচিত্র ওড়নার গোলকধাঁধা এড়িয়ে বার হয়ে আসতে খাঁ সাহেবের বাকি জীবনটাই না খতম হয়ে যায়। নকিবের ঘোষণা। নকিব: সুবে বাংলার নবাব, দেশবাসীর ধন দৌলত, জান সালামতের জিম্মাদার মীর মোহাম্মদ জাফর আলী খান দরবারে তশরিফ আনছেন। হুঁশিয়ার! মীর জাফরের প্রবেশ, সঙ্গে মিরন। সবাই সসম্ভ্রমে উঠে দাঁড়াল। মীর জাফর ধীরে ধীরে সিংহাসনের কাছে গেলেন। একবার আড়াআড়িভাবে সিংহাসনটা প্রদক্ষিণ করলেন। তারপর একপাশে গিয়ে একটা হাতল ধরে দাঁড়ালেন। দরবারে সবাই কিছুটা বিস্মিত। রাজবল্লভ সিংহাসনের দিকে ইঙ্গিত করে: আসন গ্রহণ করুন সুবে বাংলার নবাব, দরবার আপনাকে কুর্নিশ করবার জন্যে অধৈর্য হয়ে অপেক্ষা করছে। মীর জাফর চারিদিকে তাকিয়ে: কর্নেল সাহেব এসে পড়লেন বলে। জগৎ শেঠ: কর্নেল সাহেব এসে কোম্পানির পক্ষ থেকে নজরানা দেবেন, সে তো দরবারের নিয়ম। মীর জাফর: হ্যাঁ, উনি এখনই আসবেন। রাজবল্লভ ঈষৎ অসহিষ্ণু: কর্নেল ক্লাইভ আসা অবধি দেশের নবাব সিংহাসনের হাতল ধরে দাঁড়িয়ে থাকবেন নাকি? নকিবের ঘোষণা। নকিব: মহামান্য কোম্পানির প্রতিনিধি কর্নেল রবার্ট ক্লাইভ বাহাদুর, দরবার হুঁশিয়ার। ক্লাইভের প্রবেশ, সঙ্গে ওয়াটস, কিলপ্যাট্রিক। গোটা দরবার সন্ত্রস্ত। মীর জাফরের মুখ আনন্দে ভরে উঠল। ক্লাইভ: লং লিভ নবাব জাফর আলী খান, বাট হোয়াট ইজ দিস? নবাব মসনদের পাশে দাঁড়িয়ে আছেন, ইনি কি নবাব না ফকির? মীর জাফর বিনয়ের সঙ্গে: কর্নেল সাহেব হাত ধরে তুলে না দিলে আমি মসনদে বসবো না। ক্লাইভ প্রচণ্ড বিস্ময়: হোয়াট? দিস ইজ ফ্যান্টাস্টিক, আই মাস্ট সে। আপনি নবাব, এ মসনদ আপনার, আমি তো আপনার রাইয়াত, আপনাকে নজরানা দেব। মীর জাফর বেঈমান নয় কর্নেল ক্লাইভ। বাংলার মসনদের জন্যে আমি আপনার কাছে ঋণী। সে মসনদে বসতে হলে আপনার হাত ধরেই বসবো, তা না হলে নয়। ক্লাইভ ওয়াটসকে নিচু স্বরে: নো ক্লাউন উইল এভার বিট হিম। দরবারের উদ্দেশ্যে: আমাকে লজ্জায় ফেলেছেন নবাব জাফর আলী খান।
আই এম কমপ্লিটলি ওভারওয়েলমড। বুঝতে পারছি না কী করা দরকার। এগিয়ে গিয়ে মীর জাফরের হাত ধরল, তাকে সিংহাসনে বসিয়ে দিতে দিতে। জেন্টলম্যান, আই প্রেজেন্ট ইউ দ্য নিউ নবাব, হিজ এক্সেলেন্সি জাফর আলী খান। আপনাদের নতুন নবাব জাফর আলী খানকে আমি মসনদে বসিয়ে দিলাম। মে গড হেল্প হিম অ্যান্ড হেল্প ইউ অ্যাজ ওয়েল। ওয়াটস ও কিলপ্যাট্রিক, হিপ হিপ হুররে। মীর জাফর মসনদে বসলেন। দরবারে সবাই কুর্নিশ করল। ক্লাইভ, আপনাদের দেশে আবার শান্তি আসলো। কিলপ্যাট্রিকের কাছ থেকে একটি সুদৃশ্য তোড়া নিয়ে নবাবের পায়ের কাছে রাখল। ক্লাইভ, কোম্পানির তরফ থেকে আমি নবাবের নজরানা দিলাম। ওয়াটস ও কিলপ্যাট্রিক, লং লিভ নবাব জাফর আলী খান। একে একে অন্যেরা নজরানা দিয়ে কুর্নিশ করতে লাগলো। হঠাৎ পাগলের মতো চিৎকার করতে করতে উমিচাঁদের প্রবেশ। দৌড়ে ক্লাইভের কাছে গিয়ে, উমিচাঁদ, আমাকে খুন করে ফেলো, আমাকে খুন করে ফেলো। ক্লাইভের তলোয়ার খাপ টেনে নিয়ে নিজের বুকে ঠুকতে ঠুকতে, খুন করো, আমাকে খুন করো। মীর জাফর, কী হয়েছে, ব্যাপার কি? উমিচাঁদ, ওহ, সব বেঈমান, বেঈমান। না, আমি আত্মহত্যা করব। নিজের গলা সবলে চেপে ধরল। গলা দিয়ে ঘর ঘর আওয়াজ বেরোতে লাগলো। ক্লাইভ সবলে তার হাত ছাড়িয়ে ঝাঁকুনি দিতে দিতে, ক্লাইভ, হ্যাভ ইউ গন ম্যাড? উমিচাঁদ, ম্যাড বানিয়েছ, এখন খুন করে ফেলো, দয়া করে খুন করো কর্নেল সাহেব। ক্লাইভ, ডোন্ট বি সিলি, কী হয়েছে তা তো বলবে। উমিচাঁদ, আমার টাকা কোথায়? ক্লাইভ, কিসের টাকা? উমিচাঁদ, দলিলে সই করে দিয়েছিলে সিরাজউদ্দৌলা হেরে গেলে আমাকে 20 লক্ষ টাকা দেওয়া হবে। ক্লাইভ, কোথায় সে দলিল? উমিচাঁদ, তোমরা জাল করেছ। দৌড়ে সিংহাসনের কাছে গিয়ে, আপনি বিচার করুন, আপনি নবাব, সুবিচার করুন। ক্লাইভ, আমি এর কিছু জানি নে। উমিচাঁদ, তা জানবে কেন সাহেব? নবাবের রাজকোষ বাটোয়ারা করে তোমার ভাগে পড়েছে 21 লাখ টাকা। সকলের ভাগেই অংশ মতো কিছু না কিছু পড়েছে, শুধু আমার বেলাতে ক্রন্দন। ক্লাইভ, সবলে উমিচাঁদের বাহু আকর্ষণ করে, ইউ আর ড্রিমিং উমিচাঁদ, তুমি খোয়াব দেখছ। উমিচাঁদ, খোয়াব দেখছি? দলিলে পরিষ্কার লেখা 20 লক্ষ টাকা পাবো, তুমি নিজে সই করেছ। ক্লাইভ, আমি সই করলে আমার মনে থাকতো। তোমার বয়স হয়েছে, মাথায় গোলমাল দেখা দিয়েছে। এখন তুমি কিছুদিন তীর্থ করো, ঈশ্বরকে ডাকো, মন ভালো হবে। উমিচাঁদকে কিলপ্যাট্রিকের হাতে দিয়ে দিল। সে তাকে বাইরে টেনে নিয়ে গেল। উমিচাঁদ চিৎকার করতে লাগলো, আমার টাকা, আমার টাকা। ক্লাইভ, উমিচাঁদের মাথা খারাপ হয়েছে। ইউর এক্সেলেন্সি মে ফরগিভ আস। জগৎ শেঠ, এমন শুভ দিনটা থমথমে করে দিয়ে গেল। ক্লাইভ, ভুলে যান, ও কিছু নয়। নবাবের দিকে ফিরে, আমার মনে হয় আজ প্রথম দরবারে নবাবের কিছু বলা উচিত। রাজবল্লভ, নিশ্চয়ই। প্রজাসাধারণ আশ্বাসে আবার নতুন করে বুক বাঁধবে। রাজকার্য পরিচালনা কাকে কী দায়িত্ব দেওয়া হবে তাও মোটামুটি তাদেরকে জানানো দরকার। মীর জাফর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে পাগড়ি ঠিক করে, আজকের এই দরবারে আমরা সরকারি কাজ আরম্ভ করার আগে কর্নেল ক্লাইভকে শুকরিয়া জানাচ্ছি তার আন্তরিক সহায়তার জন্যে। বিনিময়ে আমি তাকে ইনাম দিচ্ছি বার্ষিক 4 লক্ষ টাকা আয়ের জমিদারি 24 পরগনার স্থায়ী মালিকানা। ওয়াটস ও প্যাট্রিক একসঙ্গে হুররে। ক্লাইভ হাসি মুখে মাথা নোয়ালো। মীর জাফর, দেশবাসীকে আমি আশ্বাস দিচ্ছি যে তাদের দুর্ভোগের অবসান হয়েছে। সিরাজউদ্দৌলার অত্যাচারের হাত থেকে তারা নিষ্কৃতি পেয়েছেন। এখন থেকে কারো শান্তিতে আর কোনো রকম বিঘ্ন ঘটবে না। প্রহরীর প্রবেশ। প্রহরী, সেনাপতি মীর কাসেমের দূত। মীর জাফর, হাজির করো। বসলেন। দূতের প্রবেশ। মিরন দ্রুত তার কাছে এগিয়ে এলো। মিরনের হাতে পত্র প্রদান। মিরন পত্র খুলে উল্লসিত হয়ে উঠল। মিরন, পলাতক সিরাজউদ্দৌলা মীর কাসেমের সৈন্যদের হাতে ভগবান গোলায় বন্দী হয়েছে, তাকে রাজধানীতে নিয়ে আসা হচ্ছে। মীর জাফরের হাতে পত্র প্রদান। ক্লাইভ, ভালো খবর। ইউ ক্যান ফিল রিয়েলি সেফ নাও। মীর জাফর, কিন্তু তাকে রাজধানীতে নিয়ে আসবার কি দরকার?
বাইরে যে কোনো জায়গায় আটকে রাখলেই তো চলতো। ক্লাইভ রুখে দাঁড়ালো। নো ইউ অনার, এখন আপনাকে শক্ত হতে হবে। শাসন চালাতে হলে মনে দুর্বলতা রাখলে চলবে না। আপনি যে শাসন করতে পারেন, শাস্তি দিতে পারেন, দেশের লোকের মনে সে কথা জাগিয়ে রাখতে হবে এভরি মোমেন্ট। কাজেই সিরাজউদ্দৌলা শিকল বাঁধা অবস্থায় পায়ে হেঁটে সবার চোখের সামনে দিয়ে আসবে জাফরগঞ্জের কয়েদখানায়। কোনো লোক তার জন্যে এতটুকু দয়া দেখালে তার গরদান যাবে। এখন মসনদের মালিক নবাব জাফর আলী খান। সিরাজউদ্দৌলা এখন কয়েদি, ওয়ার ক্রিমিনাল। তার জন্যে যে সিম্প্যাথি দেখাবে সে ট্রেইটর, আর আইনে ট্রেইটর এর শাস্তি মৃত্যু। অ্যান্ড দ্যাট ইজ হাউ ইউ মাস্ট রুল। মীর জাফর, আপনারা সবাই শুনেছেন আশা করি। সিরাজকে বন্দি করা হয়েছে। যথাসময়ে তার বিচার হবে। আমি আশা করি কেউ তার জন্যে সহানুভূতি দেখিয়ে নিজের বিপদ টেনে আনবেন না। ক্লাইভ, ইয়েস। তাছাড়া মুর্শিদাবাদের রাজপথ দিয়ে যখন তাকে সোলজাররা টানতে টানতে নিয়ে যাবে, তখন রাস্তার দুধার থেকে অর্ডিনারি পাবলিক তার মুখে থুথু দেবে। দে মাস্ট স্পিট অন হিজ ফেস। মীর জাফর, অতটা কেন? ক্লাইভ, আমি জানি হি ইজ আ ডেড হর্স, কিন্তু এটা না করলে লোকে আপনার ক্ষমতা দেখে ভয় পাবে কেন? পাবলিকের মনে টেরর জাগিয়ে রাখতে পারাটাই শাসন ক্ষমতার গ্রানাইট ফাউন্ডেশন। মীর জাফর মসনদ থেকে নেমে দাঁড়াতে দরবারের কাজ শেষ হলো। নবাব দরবার থেকে বেরিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে প্রধান অমাত্যরা এবং তার পেছনে অন্য সকলে। মঞ্চের আলো আস্তে আস্তে ক্ষীণ হয়ে গেল, কিন্তু প্রেক্ষাগৃহ অন্ধকার। ধীরে ধীরে মঞ্চে অনুজ্জ্বল আলো জ্বলে উঠল। কথা বলতে বলতে ক্লাইভ এবং মিরনের প্রবেশ। ক্লাইভ, আজ রাত্রেই কাজ সারতে হবে। এসব ব্যাপারে চান্স নেওয়া চলে না। মিরন, কিন্তু হুকুম দেবে কে? আব্বা রাজি হলেন না। ক্লাইভ, রাজবল্লভকে বলো। মিরন, তিনি নাকি অসুস্থ, তার সঙ্গে দেখাই করা গেল না। ক্লাইভ, দেন? মিরন, রায়বল্লভ, রায়দুর্লভ, ইয়ার লুৎফ খা, ওরাও রাজি হলেন না। ক্লাইভ, তাহলে তোমাকে সেটা করতে হবে। মিরন, প্রহরীরা আমার হুকুম শুনবে কেন? ক্লাইভ, তোমার নিজের হাতেই সিরাজউদ্দৌলাকে মারতে হবে, ইন ইউর ওন ইন্টারেস্ট। সে বেঁচে থাকতে তোমার কোনো আশা নেই। নবাবী মসনদ তো পরের কথা। আপাতত হোয়াট অ্যাবাউট দ্য লাভলি প্রিন্সেস? লুৎফুন্নিসা তোমার কাছে ধরা দেবে কেন সিরাজউদ্দৌলা জীবিত থাকতে? মিরন, আমি একজন লোকের ব্যবস্থা করেছি, সে কাজ করবে, কিন্তু তোমার হুকুম চাই। ক্লাইভ, হোয়াট আ ফাইটি হায়ার্ড কিলাররা পর্যন্ত তোমার কথায় বিশ্বাস করে না। এনিওয়ে, ডাকো তাকে। মিরন বেরিয়ে গেল এবং মোহাম্মদী বেগকে নিয়ে ফিরে এলো। ক্লাইভ, এ কে? মিরন, মোহাম্মদী বেগ। ক্লাইভ, তুমি রাজি আছো? মোহাম্মদী বেগ, 10,000 টাকা দিতে হবে, 5,000 অগ্রিম। ক্লাইভ, অ্যাগ্রিড। মিরনকে, ওকে টাকাটা এখনই দিয়ে দাও। মিরন এবং মোহাম্মদী বেগ বেরোবার উপক্রম করল। ক্লাইভ, দেয়ার মে বি ট্রাবল। অবস্থা বুঝে কাজ করো, বি কেয়ারফুল। কাজ ফতে হলেই আমাকে খবর দেবে, যাও। ওরা বেরিয়ে গেল। ক্লাইভের মুখটা কঠিন হয়ে উঠল। বাঁ হাতের তালুতে ডান হাতের মুঠো দিয়ে আঘাত করে বলল, ইট ইজ আ মাস্ট। দৃশ্যান্ত। দ্বিতীয় দৃশ্য। সময় 2রা জুলাই। স্থান জাফরাগঞ্জের কয়েদখানা। চরিত্রবৃন্দ। মঞ্চে প্রবেশের পর্যায় অনুসারে কারা প্রহরী, সিরাজ, মিরন, মোহাম্মদী বেগ। প্রায় অন্ধকার কারাকক্ষে সিরাজউদ্দৌলা। এক কোণে একটি নিরাবরণ দড়ির খাটিয়া, অন্য প্রান্তে একটি সোরাহি এবং পাত্র। সিরাজ অস্থিরভাবে পায়চারি করছেন আর বসছেন। কারাকক্ষের বাইরে প্রহররত শাস্ত্রী। মিরন এবং তার পেছনে মোহাম্মদী বেগের প্রবেশ। তার 2 হাত বুকে বাঁধা, ডান হাতে নাতিদীর্ঘ মোটা লাঠি। প্রহরী দরজা খুলতেই কামরায় একটুখানি আলো প্রতিফলিত হলো। সিরাজ খাটিয়ায় উপবিষ্ট আলো দেখে চমকে ওঠে। কোথা থেকে আলো এসেছে? বুঝি প্রভাত হয়ে এলো? খাটিয়া থেকে উঠে মঞ্চের সামনে এগিয়ে এলো।
মঞ্চের মাঝামাঝি এসে দাঁড়ালো মিরন এবং তার পেছনে মোহাম্মদী বেগ। সিরাজ মোনাজাতের ভঙ্গিতে হাত তুলে, এ প্রভাত শুভ হোক তোমার জন্যে লুৎফা, শুভ হোক আমার বাংলার জন্যে, নিশ্চিত হোক বাংলার প্রত্যেকটি নর নারী। আলহামদুলিল্লাহ। মিরন আল্লাহর কাছে মাফ চেয়েও না, আল্লাহর কাছে মাফ চেয়ে নাও শয়তান। সিরাজ চমকে ওঠে, মিরন তুমি এ সময় এখানে আমাকে অনুগ্রহ দেখাতে এসেছ না পীড়ন করতে? মিরন তোমার অপরাধের জন্য নবাবের দণ্ডাজ্ঞা শোনাতে এসেছি। সিরাজ নবাবের দণ্ডাজ্ঞা? মিরন বাংলার প্রজাসাধারণকে পীড়নের জন্য, দরবারের পদস্থ আমির ওমরাদের মর্যাদাহানির জন্য, অশান্তি এবং বিপ্লব সৃষ্টির জন্য তুমি অপরাধী। নবাব জাফর আলী খান এই অপরাধের জন্য তোমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। সিরাজ মৃত্যুদণ্ড? জাফর আলী খান স্বাক্ষর করেছেন? কই দেখি। মিরন আসামির সে অধিকার থাকে নাকি? পেছনে ফেরে মোহাম্মদী বেগ। মোহাম্মদী বেগ জনাব। মিরন নবাবের হুকুম তামিল করো। সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো। মোহাম্মদী বেগ লাঠিটা মুঠো করে ধরে সিরাজের দিকে এগোতে লাগলো। সিরাজ প্রথমে মিরন, তারপর মোহাম্মদী বেগ। মিরন তবু মীর জাফরের পুত্র, কিন্তু তুমি মোহাম্মদী বেগ, তুমি আসছো আমাকে খুন করতে। মোহাম্মদী বেগ তেমনই এগোতে লাগলো। সিরাজ হঠাৎ ভয় পেয়ে পিছিয়ে যেতে যেতে, সিরাজ আমি মৃত্যুর জন্য তৈরি, কিন্তু তুমি এ কাজ করো না মোহাম্মদী বেগ। মোহাম্মদী বেগ তবু এগোচ্ছে। সিরাজ আরও ভীত। সিরাজ তুমি এ কাজ করো না মোহাম্মদী বেগ, অতীতের দিকে চেয়ে দেখো, চেয়ে দেখো। আমার আব্বা আম্মা পুত্র স্নেহে তোমাকে পালন করেছেন, তাদেরই সন্তানের রক্তে সে স্নেহের ঋণ। আহ! লাঠি দিয়ে মাথায় প্রচণ্ড আঘাত করল। সিরাজ লুটিয়ে পড়ল। মোহাম্মদী বেগ স্থির দৃষ্টিতে দেখতে লাগলো মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বার হচ্ছে। ডান হাতের কনুই এবং বাম হাতের তালুতে ভর দিয়ে সিরাজ কিছুটা মাথা তুললেন। সিরাজ স্খলিত কণ্ঠে, লুৎফা, খোদার কাছে শুক্রিয়া, এ পীড়ন তুমি দেখলে না। মোহাম্মদী বেগ লাঠি ফেলে খাপ থেকে ছোরা খুলে সিরাজের লুণ্ঠিত দেহের ওপরে ঝাঁপিয়ে পড়ল এবং তার পিঠ পরপর কয়েকবার ছোরার আঘাত করল। সিরাজের দেহে মৃত্যুর আকুঞ্চন। মোহাম্মদী বেগ উঠে দাঁড়ালো। সিরাজ ঈষৎ মাথা নাড়বার চেষ্টা করতে করতে মৃত্যু নিস্তেজ কণ্ঠে, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মদী বেগ লাথি মারল। সঙ্গে সঙ্গে সিরাজের জীবন শেষ হলো। শুধু মৃত্যুর আক্ষেপে তার হাত দুটি মাটি আঁকড়ে ধরবার চেষ্টায় মুষ্টিবিদ্ধ হয়ে কাঁপতে কাঁপতে চিরকালের মতন নিস্পন্দ হয়ে গেল। মোহাম্মদী বেগ উল্লাসের সঙ্গে হা হা হা। আজকের নাটকটি শেষ হলো। যারা শুনেছেন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।